আচ্ছা, আমাদের থার্ড টপিক মোলে পর্যাবৃত্ত ধর্মসমূহ, যেটা কিনা এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা নিয়ে এখন আলোচনা করবো আমরা। 6টা সাব টপিক আছে, প্রতিটা সাব টপিক আমরা ডিটেলস আলোচনা করবো এবং আমরা আলোচনার সময় প্রতিটা টপিক থেকে কি টাইপের কোশ্চেন আসে এবং এগুলো এক্সেপশন গুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সেপশন আমরা ডিটেলস আলোচনা করবো। প্রথম টপিক পরমাণুর আকার। আমি যেটা র্যান্ডম মৌল নিই, এবার আমরা এক্সাম্পল দিয়ে শিখবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। সোডিয়াম, সোডিয়ামের কত 11, একটু আগে দেখছি। আরেকটা নিলাম ম্যাগনেসিয়াম 12। প্লাস এইটা আমরা শিখে আসছি, এই ব্যাখ্যা না আই মিন এই চিত্রগুলো আমরা ছোটবেলায় শিখে আসছি। সোডিয়ামের পারমাণবিক আকারটা মানে যদি নিউক্লিয়াসটা হয় এই একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ, রাইট? প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয়টায় আছে 8টা, লাস্টেরটায় আছে 1টা। ম্যাগনেসিয়ামের জন্য অলমোস্ট সেম ধরনের একটা চিত্র, জাস্ট লাস্টেরটার মধ্যে 2টা হবে। চিত্রটা আমরা এটাই ফেলি একটু, এই 1টা, 2টা, 3টা, তাহলে 1টা, 2টা, 3টা, আর বাকি আছে 2টা, যেটা দিলাম এখানে। এখন আমরা ছোটবেলা থেকে জানি একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে, আকর্ষণ বল বিদ্যমান। আকর্ষণের কারণে এরা পরস্পরের কাছাকাছি থাকতে চায়, কাছে আসতে চায়। এখন এমন যদি হয়, তোমরা একটু কমন সেন্স থেকে চিন্তা করে দেখো। ধরো তুমি একটা প্রোটন, একটা পি প্লাস আর একটা ইলেকট্রন, এই 2টা প্রোটন মানে একটা প্রোটন একটা ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, বিকর্ষণ না সরি, এদের মধ্যে কেবলমাত্র আকর্ষণ বলটা বিদ্যমান। এদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি 10টা প্রোটন এবং 10টা ইলেকট্রনের মধ্যে বিদ্যমান টোটাল আকর্ষণ বল চেয়ে কম। আমরা এটা বুঝতেছি কমন সেন্স থেকে। একটা প্রোটন একটা ইলেকট্রন পরস্পরকে যে বলে আকর্ষণ করে, 10টার মধ্যে বিদ্যমান আকর্ষণ বলটার সমষ্টিটা বেশি হয়, প্রভাবটা তীব্রতর হয়। আমরা বুঝতেছি এটা। এবার দেখি তো সোডিয়াম 11, দ্যাট মিনস এর মধ্যে 11টা প্রোটন 11টা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম 12, 12টা প্রোটন 12টা ইলেকট্রন। এই যে 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা কি 12টার চাইতে কম হবে না? কিছুটা হলেও কম হবে। এই এক্সাম্পলটা থেকে আমরা বুঝতেছি একটা আর 10টার মধ্যে যদি পার্থক্য হয়, 12 আর 11 মধ্যে অবশ্যই একটা পার্থক্য বিদ্যমান থাকবে। দেখেন তো এখানে 1টা 2টা 3টা শক্তি স্তর, এটাও শক্তি স্তর 3টা, কিন্তু আমরা বলতেছি এর আকর্ষণ বলটা বেশি এর তুলনায়। যদি আকর্ষণ বলটা বেশি হয়, এই যে নিউক্লিয়াসের কাছাকাছি শেষে ইলেকট্রন গুলা একটু কাছাকাছি থাকবে না? এই যতটুকু কাছে আছে তার তুলনায় একটু বেশি কাছাকাছি থাকবে। এবং এই জিনিসটাই হয় বাস্তবে। সে যদি একটু কাছাকাছি থাকে এবং তার মধ্যে আকর্ষণ বলটা যদি একটু কম হয়, তার তুলনায় যদি তারা দূরে থাকে, আমরা কি বুঝতেছি সোডিয়ামের আকারটা যে ম্যাগনেসিয়ামের চেয়ে বড় হবে? দেখেন এই যে 3জনের কক্ষপথ সংখ্যা সেম, কিন্তু ইলেকট্রন এবং প্রোটন নাম্বারটা ডিফারেন্ট। ম্যাগনেসিয়ামের যেহেতু 12, তার মধ্যে আকর্ষণ বলটাও বেশি। একই কথাগুলো কিন্তু আমি রিপিট করতেছি বারবার, মনোযোগ দিয়ে দেখেন। এদের মধ্যে ইলেকট্রন প্রোটন নাম্বারটা বেশি হওয়ার কারণে আকর্ষণ বলটা বেশি, শেষ শক্তিটা ইলেকট্রন গুলা বেশি আকর্ষণ বলের কারণে নিউক্লিয়াসে খুব কাছাকাছি থাকতে চাইবে, এই জন্য তার আকারটা সোডিয়ামের চাইতে কম হয়। সেম প্রসেস আমি যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যাই, অ্যালুমিনিয়াম 13, রাইট? আমি এটার মধ্যে চিত্রটা কি আলাদা করে চিত্র আঁকলাম না, এটাকে অ্যালুমিনিয়াম বানিয়ে দিচ্ছি। যদি সে 13 হয়, শেষ শক্তি স্তর ইলেকট্রন আরেকটা বেড়ে যাবে, এখানে প্রোটন আরেকটা বেড়ে যাবে, আকর্ষণ বলটা আরো বেড়ে যাচ্ছে। যদি সিলিকন 14 নেই, আরো আকর্ষণ বল বেড়ে যাবে, ফসফরাস আরো বাড়বে। গ্র্যাজুয়ালি আকর্ষণ বলটা বাড়তেছে, আকর্ষণ বল যত বাড়তেছে আমাদের সাইজটা তত কমতেছে। তাহলে আমরা বুঝছি কিনা দেখেন, এরা সবগুলা একটা কমন ধর্ম আছে, সেটা হচ্ছে এরা সবাই তৃতীয় পর্যায়ের মৌল। একটু আগে আমরা পর্যায় নাম্বার বের করে শিখছি, দেখছিলাম সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটা 3s1, ম্যাগনেসিয়াম 3s2, অ্যালুমিনিয়াম 3s1, 3s2 3p1 এ যায়, দ্যাট মিন্স থার্ড অরবিটালে। তিনোটা তৃতীয় পর্যায়ে। বাট আমরা দেখতেছি গ্র্যাজুয়ালি আমরা একটা গ্রুপে লেফট থেকে রাইটে, বাম থেকে ডানে যত যাচ্ছি, তত তাদের মধ্যকার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বাড়তেছে এবং তাদের আকর্ষণ বলটাও বাড়তেছে। তাহলে আমরা বুঝতেছি তাদের আকারটাও গ্র্যাজুয়ালি কমতেছে। যত আপনি বাম থেকে ডানে যাবেন তত আকারটা কমবে। তাহলে আমি বলতে পারি, আপনাদের বইয়ের মধ্যে পর্যায় সারণীটা খুব সুন্দর করে দেওয়া আছে, বই খুলেন আর যে কথাগুলো বলি একটু মিলাই নেবেন।
সিলিকন 14, ফসফরাস 15। সিলিকন ফসফরাসের বামে অবস্থিত, ফসফরাস সিলিকনের ডানে অবস্থিত। বাম থেকে ডানে গেলে আকারটা কমে। তাহলে আমি বলতে পারি সিলিকনের অ্যাটমিক সাইজ ইজ গ্রেটার দেন ফসফরাস। সেম প্রসেস আমি বলতে পারি সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। আমি তাহলে তৃতীয় পর্যায়গুলো একটু সাজিয়ে দিই। সেম প্রসেসেই আপনাদের বাকি যেই 6টা পর্যায় আছে, 6টা পর্যায়ের পারমাণবিক আকারটা নির্ধারণ করে। একই পর্যায়ের ক্ষেত্রে সোডিয়াম যেহেতু সে 11, ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন সিলিকন, ফসফরাস ক্লোরিন, ফসফরাস ক্লোরিন, সিলিকন ফসফরাস ক্লোরিন, মাঝখানে সালফারটা নিতেছে, মাঝখানে ফসফরাস সালফার ক্লোরিন। দেন যদি যাই আর্গন, ওইদিকে জায়গা নিয়ে লিখলাম না, এরপরে আর্গন হবে। তাহলে আমরা বুঝতেছি সবচেয়ে বড়কে সোডিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম, দেন সিলিকন। গ্র্যাজুয়ালি লেফট টু রাইট, বাম থেকে ডানে আকারটা কমতেছে। বুঝলাম আমরা একই পর্যায়ের মধ্যে কিভাবে আকারটা চেঞ্জ হয়। এবার আমরা দেখবো একই গ্রুপের মধ্যে কিভাবে আকারটা চেঞ্জ হয়। একটা কথা বলে রাখি ভাইরা, এইখানে যতগুলো ধর্ম আছে আমাদের, সবগুলা ধর্ম বেসিক আলোচনাটা কিন্তু শরীরের পারমাণবিক আকার থেকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের প্রোটন এবং বাইরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের উপর বেস করে আপনাদের এই বাকিগুলো দাঁড়িয়েছে। সুতরাং এইটা ভালো মতো বুঝতে হবে, এইটা বুঝলে বাকিগুলো পাওয়া যাবে। এইটাই ঘাটতি থাকলে বাকিগুলো বুঝবেন না। আচ্ছা আসেন, এবার আমরা দেখছিলাম গ্রুপ 1 এর মধ্যে প্রথমে আছে হাইড্রোজেন, পর্যায় সারণীতে হাইড্রোজেন, দেন আছে লিথিয়াম, দেন আছে সোডিয়াম। আমরা লিথিয়াম এবং সোডিয়ামকে নিয়ে কাজ করব। লিথিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সোডিয়াম কত 11। এটা নিউক্লিয়াস, একটা দুইটা, এই যে একটা ইলেকট্রন, 3 নাম্বার ইলেকট্রন। সোডিয়ামের জন্য চিত্র রেখে লিখতে হবে আঁকছি, একটা দুইটা তিনটা, একটা দুইটা 2 11টা হয়েছে, 3টা হয়েছে। কি মনে হয় এখানে শক্তি স্তর হচ্ছে 2টা, এখানে হচ্ছে 3টা। আমি দেখেই বুঝতেছি যে এটা সাইজটা বড়, একটা শক্তি স্তর বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের এখানে সাইজটাও বেড়ে যাচ্ছে। দেন যদি আমি এই সেম গ্রুপের পরবর্তী যে মূল্যটা পটাশিয়াম ড্র করি, আমি আলাদা করে ড্র করে দেখাচ্ছি না, সেখানে আপনারা দেখবেন যে ইলেকট্রন বিন্যাস মধ্যে 4s1 এ যায় লাস্ট ইলেকট্রনটা। দ্যাট মিন্স ওটার শেল নাম্বার, ম্যাক্সিমাম শেল নাম্বার ইজ 4। সেখানে আপনার 4টা কক্ষপথ আছে, সেখানে আকারটা অবভিয়াসলি আরো বড় হবে। তাহলে আমরা কি দেখতেছি, সেম গ্রুপে সেম গ্রুপ আমরা যদি ডাউনওয়ার্ডস যাইতে থাকি, উপর থেকে নিচে যাইতে থাকি, ডাউনওয়ার্ডস আকার বৃদ্ধি পায়, সাইজ ইনক্রিজেস। আর সেম পর্যায়ে কি ছিল, উল্টাটা ছিল। একই পর্যায়ে বাম থেকে ডানে যাইতে থাকলে আমাদের এখানে কক্ষপথ নাম্বার সেম থাকতেছে, বাট ইলেকট্রন প্রোটনের সংখ্যাটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, এই জন্য আকারটাও কমতেছে। যেহেতু আকর্ষণ বল বাড়তেছে, তার নিউক্লিয়াসের কাছে থাকতেছে। আশা করি আমরা পারমাণবিক আকার টপিকটা বুঝছি। এখানে একটা কথা বলে রাখি, এগুলো নিয়ে একটু কনফিউশন হয় সবসময়, কি এগুলো রিভিশন দেওয়া পসিবল এভাবে দেখে দেখে? এগুলা সবগুলো ডিটেলসে ডিসকাশনের পর আমি একটা চার্ট করে দিব, ওই চার্টটা দেখে রিভাইজ দিবেন জাস্ট। আপাতত আশা করি এতটুকু পর্যন্ত বুঝা গেছে, ঠিক আছে? আগাম পারমাণবিক আকারের যদি সামারি করি, একই গ্রুপে বাম থেকে ডানে আকারটা কমতেছে, একই পর্যায়ে উপর থেকে নিচে আকারটা বাড়তেছে। গেল আমাদের পারমাণবিক আকার। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। আচ্ছা, আমাদের সেকেন্ড টপিকটা হচ্ছে আয়নীকরণ শক্তি। সংজ্ঞাটা বলতেছি, সংজ্ঞাটা একটু নোট করে নিন আমি বলার সাথে সাথে। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু হতে 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণটা হচ্ছে আয়নীকরণ শক্তি। বইয়ের মধ্যে খুব সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে, আমি আরেকবার বলতেছি। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু হতে 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণটা হচ্ছে আয়নীকরণ শক্তি। বুঝছি আশা করি। সিম্পল ভাষায় বললে আয়নীকরণ শক্তিতে আমরা ধনাত্মক আয়ন বানাই। তো এখন আয়নীকরণ শক্তির একটা পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এটা চেঞ্জ হয়, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে চেঞ্জ হয়। কিরকম ধরনের পরিবর্তন হয় সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমত দেখেন, আবার সেই আগে এক্সাম্পল চলে যাই। সোডিয়াম 11,
আচ্ছা, এবার নতুন আরেকটা নেই, ক্লোরিন 17। আমরা জানি দুটাই হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের মৌল। এখন সোডিয়ামের মধ্যে একটা আমরা চিত্রটা দেখছিলাম যে সোডিয়ামের মধ্যে লাস্টে অরবিটালে ইলেকট্রন থাকতেছে একটা, ক্লোরিনেরটা চিত্রটা আঁকি নেই, কিন্তু আমরা অনুমান করতে পারি লাস্টের অরবিটালে ইলেকট্রন থাকে 7টা। এখন আপনারা আমাকে বলেন, এই যে 17টা ইলেকট্রন আর 17টা প্রোটন, এদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা কি অবশ্যই 11টা ইলেকট্রন আর 11টা প্রোটন চাইতে বেশি না? অবশ্যই বেশি। এখন এরকম একটা অবস্থায় এখানে তো আকর্ষণ বলটা কম, এখান থেকে ইলেকট্রন বের করতে আমার শক্তিটা যে পরিমাণ লাগবে, এইখান থেকে বের করতে আরো বেশি লাগবে না? কারণ এখানে আকর্ষণ বলটা অনেক বেশি, আগের চেয়ে তো অনেক বেশি, তাহলে এইখানে শক্তিটা বেশি লাগতেছে, এখানে একটু কম লাগছে। আমি একটু চিত্রটা দেখাই দিই এবার, তাহলে কনসেপ্টটা আশা করি বুঝে গেছেন। এই যে 1টা 2টা 3টা 4টা, লাস্ট অরবিটাল আছে 7টা, 6টা গেছে 7টা। দেখেন আমরা প্রথম টপিক থেকে জানি পারমাণবিক আকারটা সোডিয়ামের বড় ক্লোরিনের কম, একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার কারণে সোডিয়ামের লাস্ট ইলেকট্রন এবং হচ্ছে নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বলটা স্বাভাবিকভাবেই কম, কারণ তাদের মধ্যে দূরত্বটা বেশি। কিন্তু তাদের লাস্ট অরবিটালের যে ইলেকট্রনগুলা এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা নিশ্চয়ই অনেক বেশি, কারণ হচ্ছে দূরত্বটা কম এবং হচ্ছে যে এদের মধ্যকার যে এমনিতেই আকর্ষণ বলটা, সেটা এর চাইতে বেশি। আমরা বুঝতেছি এইখান থেকে ইলেকট্রন বের করাটা আমার সহজ, শেষ অরবিটাল থেকে একটা ইলেকট্রন বের করা এইখান থেকে বের করাটা তুলনামূলক টাফ। টাফ হওয়া মানে হচ্ছে যে আয়নীকরণ শক্তিটা বেশি হওয়া, সহজ হওয়া মানে আয়নীকরণ শক্তিটা কম হওয়া। সংখ্যাটা আমি আরেকবার বলি, কোনো মৌলে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলে 1 মোল পরমাণু হতে 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল ধনাত্মক আয়ন তৈরি করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণকে আয়নীকরণ শক্তি বলে। আমরা দেখতেছি এবং বুঝতেছি এখান থেকে একটা ইলেকট্রন বের করতে আমাদের শক্তি কম লাগবে, এখান থেকে বের করতে বেশি লাগবে, সুতরাং এর আয়নীকরণ শক্তি কম, এর আয়নীকরণ শক্তি বেশি। এবার চিন্তা করেন, যদি এখানে ম্যাগনেসিয়াম হইতো, যদি এখানে অ্যালুমিনিয়াম হইতো, যদি এখানে সিলিকন হইতো, ফসফরাস হইতো, সালফার হইতো, যত আপনি বাম থেকে ডানে যাচ্ছেন তত আপনার নিশ্চয়ই প্রোটন এবং ইলেকট্রন নাম্বার বাড়তেছে। এদের সংখ্যা বাড়ার অর্থ দুইটা, এদের নিজস্ব আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে এদের পারমাণবিক আকারটা ছোট হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে এদের কানেকশনটা তত বেশি স্ট্রং হচ্ছে। এট দিস পয়েন্ট আপনি ইলেকট্রন বের করতে গেলে আপনাকে শক্তিটা বেশি দিতে হচ্ছে, অর্থাৎ যত বাম থেকে ডানে যাচ্ছেন আপনার শক্তির পরিমাণটা গ্রাজুয়ালি বাড়তেছে। তাহলে আমরা কি শিখলাম? একই গ্রুপের বাম থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রন নাম্বার বাড়ে এবং পারমাণবিক আকার কমে, সেহেতু শেষ ইলেকট্রন বের করতে শক্তির প্রয়োজন বেশি হয়, তাই আয়নীকরণ শক্তিটা বেশি। লিখে দিই সেম গ্রুপ, সেম পিরিয়ড। আমি যদি গ্রুপ বলে থাকি এটা পিরিয়ড বা পর্যায় হবে। সেম পিরিয়ড, লেফট টু রাইট, বাম থেকে ডানে, আয়নীকরণ শক্তিটা বাড়ে, করণ শক্তি বাড়ে। বুঝি আশা করি। এবার আমরা পর্যায়ের ক্ষেত্রে বিবেচনা করব, পর্যায়ের ক্ষেত্রে বিবেচনা করবো এবং আমরা গ্রুপের ক্ষেত্রে বিবেচনা করব। এটা লিখে নিয়ে সবাই চিন্তা করে দেখেন তো, লিথিয়াম আর সোডিয়ামের কথায় চলে যায়। আবার লিথিয়ামের পর্যায়ে ছিল কক্ষপথ ছিল 2টা, সোডিয়ামে ছিল 3টা এনএ। সোডিয়াম আর লিথিয়ামের মধ্যে শেষ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে কার দূরত্বটা বেশি? আমরা প্রথম টপিক থেকে জানি সোডিয়ামের দূরত্ব বেশি, কারণ তার শেষ তার অরবিটালই আছে 3টা, শেষ ইলেকট্রনটা থাকতেছে 3 নাম্বার অরবিটালে, তার অরবিটাল আছে 2টা, অরবিট হবে, তার অরবিট আছে 2টা, শেষ ইলেকট্রনটা আছে 2 নাম্বার অরবিটে। অবভিয়াসলি শেষ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা সোডিয়ামের তুলনায় কম, সুতরাং সোডিয়ামের থেকে ইলেকট্রন বের করাটা নিশ্চয়ই তার চাইতে সহজ হবে, কারণ তাদের মধ্যবর্তী দূরত্বটা বেশি, এ কারণে আকর্ষণ বলটাও তুলনামূলক কম, তাদের মধ্যবর্তী দূরত্বটা কম, এজন্য আকর্ষণ বলটা বেশি। আকর্ষণ বল বেশি হইলে আমরা দেখছি ইলেকট্রন বের করাটা কঠিন হয়, এবং যত নিচে যাচ্ছি তত আমরা জানি, একটু আগে দেখে আসছি, পারমাণবিক আকারটা বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার অন্য অর্থ হচ্ছে আকর্ষণ বলটা কমে যাচ্ছে,
অর্থাৎ আমাদের আয়নীকরণ শক্তির মানটা আসলে কমে যাচ্ছে, আকর্ষণ বল কম, আমার শক্তিও কম দিতে হচ্ছে, সহজে ইলেকট্রন বের করতে পারতেছি। তাহলে আমরা বুঝে ফেললাম এখানে কি হবে, সেম গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই, যদি ডাউনওয়ার্ডস যাই, উপর হতে নিচে নিচে আয়নীকরণ শক্তি কি দেখলাম আমরা, একই গ্রুপে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে, কারণ আকারটা বেড়ে যায়, আকর্ষণ বলটা কমে যায়। তা আশা করি আমরা আয়নীকরণ শক্তি কনসেপ্টটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এখানে পরীক্ষায় প্রায় একটা প্রশ্ন আসে, যেমন আপনার প্রথমে যে কম্পারিজনটা আমরা করেছি, ধরেন সোডিয়াম এবং ক্লোরিন, তা আপনাকে এরকম দুইটা র্যান্ডম এলিমেন্ট দিয়ে দিবে। সাপোজ আপনাকে দিয়ে দিল হচ্ছে নাইট্রোজেন এবং ধরেন হচ্ছে ফ্লোরিন, কার আয়নীকরণ শক্তি বেশি? সুন্দর করে আপনার ইয়াটা করবেন, এর ইলেকট্রন বিন্যাসটা দেখাবেন, পারমাণবিক আকারে ব্যাখ্যাটা দিবেন, ইলেকট্রন প্রোটন সংখ্যা নিয়ে আলোচনা করবেন, দেখাবেন যে এর মধ্যকার আকর্ষণ বলটা বেশি এবং এদের সাইজটাও কম, দেখছে এর আয়নীকরণ শক্তি বেশি। বাই দ্য ওয়ে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এদের কয়েকটা এক্সেপশন আছে, এগুলো আমরা টপিকগুলো আলোচনা শেষে এক্সেপশনগুলো আলোচনা করবো। এগুলো থেকে মেইনলি এক্সেপশনে কোশ্চেনগুলো আসে পরীক্ষায়। তো শেষ হলো আমাদের আয়নীকরণ শক্তি। থার্ড সাব টপিকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। সংজ্ঞাটা বলতেছি, মন দিয়ে শুনবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। আগে এবার হচ্ছে আমরা পড়ছিলাম যে পরিমাণ শক্তি দিতে হয়, এবার কিন্তু নির্গত হচ্ছে, উল্টাটা। সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। সিম্পল বাংলায় মনে রাখবেন, ইলেকট্রন আসক্তি হচ্ছে কে কত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই জিনিসটার পরিমাণ। আর আয়নীকরণ শক্তি ক্ষেত্রে একটা কথা অ্যাড করে দেই, ইলেকট্রন আসক্তি ছিল কে কত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, আয়নীকরণ শক্তি উল্টাটা কে কত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেটার পরিমাণ। এবার আসি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে, আসক্তি হবে। আচ্ছা, আমরা দুইটা পরমাণু নিয়ে আগের মতো, সোডিয়াম এবং ক্লোরিন 17 পারমাণবিক ইয়াটাকে ফেলি, 1 2 3 একটা, এখানে আছে 17টা। 10টা হইলো আর 7টা। দেখেন, আপনার কি মনে হয়, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি একটা মৌল কি চায়, সে চায় হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস সহজন করতে, একটা স্থিতিশীল অবস্থায় যেতে। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, সে খুব সহজে নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে ফেলতে পারে। নিয়ন 10, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, সে খুব সহজে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করে ফেলতে পারে, স্থিতিশীল। সে যদি 7টা ত্যাগ করে, সে নিয়নে ইলেকট্রন বিন্যাস অর্জন করে। সে 7টা গ্রহণ করলে সে আর্গনে ইলেকট্রন বিন্যাস অর্জন করে। সবকিছু বাদ দিয়ে বেসিক সেন্স থেকে বলেন কোনটা ইজি, তার জন্য একটা ত্যাগ করা, তার জন্য একটা গ্রহণ করা, কোনটা বেশি ইজি? আমরা বুঝতেছি তার জন্য একটা ত্যাগ করা ইজি, তার জন্য একটা গ্রহণ করা ইজি। এই জিনিসগুলো আমি এবার একটু বিস্তারিতভাবে আলোচনা করব। ইলেকট্রন আসক্তি আলোচনা করতেছিলাম। সোডিয়ামের মধ্যে যেহেতু আপনার শেষ কক্ষপথের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা অনেক বেশি, এরকম একটা অবস্থা আপনি যদি একটা ইলেকট্রন দিতে চান, সে কিন্তু একটু কম বলে আকর্ষণ করবে, কারণ শেষ কক্ষপথে ইলেকট্রনটা নিতে হবে, দূরত্বটা তুলনামূলক বেশি। তারটা চিন্তা করেন, তার ক্ষেত্রে দূরত্বটা কম এবং সে যদি কোনোভাবে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে কিন্তু খুব সহজে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলতে পারে। এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা কম হওয়ার কারণে ইলেকট্রন প্রতি আকর্ষণটাও বেশি থাকে, আসক্তিটা বেশি থাকে, সে খুব সহজে একটা ইলেকট্রন নিতে পারে। তাকে যদি আপনি অনেক কষ্ট করে একটা ইলেকট্রন দেন, সে হয় কি Na মাইনাস হয়ে যায়, তার ক্ষেত্রে 12টা ইলেকট্রন হয়। এটা না হইলেও নিয়নে ইলেকট্রন বিন্যাস
না হলে আমাদের আর্গনে ইলেকট্রন বিন্যাস, কোনোটাই তো অর্জিত হচ্ছে না। সে যদি কোনোভাবে একটা নিতে পারে, সে খুব সহজে আর্গন একটা অর্জন করতে পারে, সুতরাং সে করে চাইবে একটা ইলেকট্রন নিতে। এবং আমরা বুঝতেছি পারমাণবিক আকার থেকে, যে ব্যাখ্যাটা থেকে আমরা আয়নীকরণ শক্তি পড়ে আসছি, পারমাণবিক আকার থেকে বুঝতেছি তাদের মধ্যে দূরত্ব কম হওয়ার কারণে তার জন্য ইলেকট্রন গ্রহণ করাটা সহজ, তাদের মধ্যে দূরত্ব বেশি হওয়ার কারণে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটাও কম এবং ইলেকট্রন গ্রহণ করাটা টাফ। বা চিন্তা করেন ক্লোরিনে আগে কি আছে, সালফার 16, কোনোভাবে যদি দুইটা মৌল গ্রহণ করতে পারে খুব সুন্দরভাবে আর্গনে ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলতে পারে, এবং তাদের মধ্যে দূরত্বটা এর চাইতে একটু বেশি বাট স্টিল অনেক কম। যদিও আমরা বুঝতেছি এর চাইতে বেশি বাট তাও কম। এটাকে যদি আমরা সালফাইড চিত্র হিসাবে বিবেচনা করি, এখান থেকে ইলেকট্রনটা মুছে যাবে। দেখেন 16টা হয়েছে, সে কোনোভাবে দুইটা গ্রহণ করতে পারলেই সে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং দূরত্বটা কম, আকর্ষণ বলটাও বেশি। তাহলে আমরা বুঝতেছি যদি বাম থেকে ডানে যাইতে থাকি, গ্র্যাজুয়ালি যদি আমাদের পারমাণবিক সংখ্যাটা বাড়তে থাকে, ইলেকট্রন নাম্বারটা যদি বাড়তে থাকে, তাদের ইলেকট্রন গ্রহণ করাটা ইজি হয়, কারণ তখন দূরত্বটা কম হয়, আকর্ষণ বলটাও বেশি হয়। অর্থাৎ একই গ্রুপে বাম থেকে ডানে যাইতে থাকলে আমরা দেখতেছি ইলেকট্রন আসক্তির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে যদি লিখি ইলেকট্রন আসক্তি ক্রমানুসারে যদি লিখি, সোডিয়াম হচ্ছে সর্ববামের মৌল, সোডিয়াম থেকে নিশ্চয়ই ম্যাগনেসিয়ামে বেশি হবে কারণ আকারটা তুলনামূলক কম, ম্যাগনেসিয়াম থেকে অবশ্যই অ্যালুমিনিয়ামে বেশি হবে কারণ এর আকারটা হয়েছে কম, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন বেশি, সিলিকন থেকে ফসফরাস বেশি, সেখান থেকে সালফার বেশি, সেখান থেকে ক্লোরিন বেশি। একটা কোশ্চেন করি, এটা লিখে রাখবেন খাতায়, আর্গনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চাইতে বেশি নাকি কম, এটা সলভ করার চেষ্টা করবেন বাসায়। এটা আমরা পরে একদম ক্লাস শেষে ডিসকাস করব। হিসাব অনুযায়ী কিন্তু বেশি হওয়ার কথা, কিন্তু অ্যান্সারটা হবে উল্টাটা। দেখি আপনারা ব্যাখ্যা দিতে পারেন কিনা। তো গেল আমাদের সেম পিরিয়ডে বাম থেকে ডানে গেলে আমরা কি দেখলাম, যেহেতু আকার কমতেছে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বাড়তেছে, দ্যাটস ওয়াই ইলেকট্রন আসক্তি বাড়তেছে। সেম পর্যায়ে কি হবে, সরি একই গ্রুপে বা কি হবে, উল্টাটা হবে, যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে। আবার চিন্তা করি আমরা ওই যে এবার গ্রুপ 17 এর মৌলগুলো নিয়ে চিন্তা করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হিসাব অনুযায়ী কি মনে হয়, ফ্লোরিন হচ্ছে 2টা অরবিট, ক্লোরিনের 3টা, ব্রোমিনের 4টা, আয়োডিনের 5টা। হিসাব অনুযায়ী ফ্লোরিনের চাইতে ফ্লোরিনে বেশি হওয়ার কথা ছিল, ক্লোরিনে একটু কম হওয়ার কথা ছিল, ব্রোমিনে আর একটু কম, আয়োডিনে আর একটু কম। কারণ ওই যে প্রথম ব্যাখ্যাটা, আমরা ব্যাখ্যাটা কি শিখলাম, যদি পারমাণবিক আকারটা ছোট হয় আমরা খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারি। হিসাব অনুযায়ী এটা হওয়ার কথা। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে যেহেতু আকার বাড়তেছে, আকার বাড়া মানে ইলেকট্রনের প্রতি আসক্তিটাও গ্র্যাজুয়ালি কমতেছে, সো একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আমাদের ইলেকট্রন আসক্তির মানটা আসলে হ্রাস পায়। বাট এইখানে একটা এক্সেপশন আছে, এই এক্সেপশনটা আমরা সবার শেষে আলোচনা করব। এই এক্সেপশনটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা সিম্পল গ্রুপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সাপোজ গ্রুপ 16 অক্সিজেন, সালফার, তারপর সম্ভবত সেলেনিয়াম, তারপর সম্ভবত টেলুরিয়াম, গ্র্যাজুয়ালি উপর থেকে নিচে যাইতে থাকলে যেহেতু আকারটা বাড়তেছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমতেছে, ইলেকট্রন আসক্তিও কমতেছে। তো আমাদের ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা এতটুকু। সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি, ফাইনাল রিভিউ। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলে 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়ন তৈরি করতে প্রয়োজনীয় নির্গত শক্তি পরিমাণটা ইলেকট্রন আসক্তি, এবং একই পর্যায়ে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি মান বাড়ে, একই গ্রুপের উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি মান কমে। এতটুকু গেল আমাদের ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা। আচ্ছা, আপনাদের অনেকেই হয়তো এখনো সমযোজী বন্ধনটা পড়েন নাই, অনেকে পড়েছেন, আমি সংক্ষেপে একটু দেখাই। সেটা হচ্ছে 2টা অধাতব পরমাণুর মধ্যে যে বন্ধনটা গঠন হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন, সিম্পল ভাষায় সংজ্ঞাটা। তো এখানে ধরেন হাইড্রোজেন, আচ্ছা তৈরিনাত্মকতা পড়ার জন্য বেসিক্যালি আমাদের সমযোজী বন্ধনের একটা বেসিক আইডিয়া লাগে, এজন্য এটা ডিসকাস করতেছি। হাইড্রোজেন এবং অক্সিজেন এরা দুজন মিলে আমরা জানি H2O গঠন করে। H2O এর চিত্রটা কেমন হয়, এটা অক্সিজেনের অক্সিজেনের নিউক্লিয়াস, অক্সিজেন পরমাণু। আপনার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টা, 2টা, যেহেতু 8টা 6টা, 1টা 2টা 3টা 4টা, এই দিলাম 5 নাম্বার, এই দিলাম 6 নাম্বার। হাইড্রোজেনের চিত্রটা কেমন আমরা খুব ভালো মতো জানি, একটা অরবিট, একটা ইলেকট্রন। এখন চিন্তা করেন, এ তো অধাতব পরমাণু, এদের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়, ইলেকট্রন আদান প্রদান হয় না, মানে সমযোজী বন্ধনে বেসিক্যালি ইলেকট্রন শেয়ার হয়। শেয়ারটা কিরকম হয়, সাপোজ একটা হাইড্রোজেন এসে
এইখানে তার একমাত্র ইলেকট্রনটা দিল, এইখানে তার কক্ষপথটাকে স্থাপন করলো। দেখেন তো হাইড্রোজেন এই অরবিটের মধ্যে ইলেকট্রন ম্যাক্সিমাম কয়টা থাকতে পারতো? 2টা। এরকম অবস্থায় হাইড্রোজেনের অরবিটে ইলেকট্রন আছে কয়টা? 2টাই তো আছে, 2টা আছে। আরেকটা হাইড্রোজেন যদি আসে এখানে, আরেকটা হাইড্রোজেন এসে তার ইলেকট্রনটা এখানে শেয়ার করলো, এখানে 2টা হাইড্রোজেন এই 2টা ফিল আপ হলো, সেও খুশি। অক্সিজেনও কক্ষপথে 8টা হলো, সেও খুশি। এর মাধ্যমে আমাদের সমযোজী বন্ধনটা গঠিত হচ্ছে। তো বুঝলাম আমরা এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক ছিল, কিন্তু একটা সমস্যা হয়। এই অক্সিজেন এটা দুষ্টামি করে। সেটা হচ্ছে এই যে এই 2টা ইলেকট্রন এবং এই 2টা ইলেকট্রন, সেই ইলেকট্রন দুটাকে নিজের নিউক্লিয়াসের দিকে টানে। নিউক্লিয়াসের দিকে টান দেয়, ফলে হচ্ছে দেখা যায় এই পাশে একটা আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়। ডেল দিয়ে যদি লিখি, ডেল লেখাটা কেমন এখন? হ্যাঁ, আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক। অক্সিজেনের দিকে ইলেকট্রনগুলো তুলনামূলক বেশি থাকে, হাইড্রোজেন দিকে কম থাকে, ফলে অক্সিজেনের দিকে আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন দিকে আংশিক ধনাত্মক। এত ডিটেলস আলোচনা আমাদের লাগবে না। আমাদের লাগবে কি? লাগবে হচ্ছে এইখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে অক্সিজেন এই যে বন্ধনে ইলেকট্রন দুটাকে নিচের দিকে আকর্ষণ করতেছে। একটা পরমাণু কর্তৃক সমযোজী বন্ধনে আবদ্ধ কোন একটি পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন দুটোকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা বা যে ধর্ম, সেই ধর্মটাকে বলেছি আমরা তৈতিনাত্মতা। আশা করি বুঝে গেছে। আমরা সমযোজী বন্ধনে একটা ছোটখাটো ডিসকাশন করে ফেললাম এখানে। এখন আমরা তৈতিনাত্মতা আসলে কেমন হয় সেটা বুঝলাম। অক্সিজেন এই 2টা ইলেকট্রনকে নিচের দিকে আকর্ষণ করবে, এই 2টাকে নিচের দিকে আকর্ষণ করবে, এই ধর্মটা হচ্ছে তৈতিনাত্মতা। সংজ্ঞাটা লিখে ফেললাম তাহলে। সমযোজী বন্ধনে আবদ্ধ কোন পরমাণু বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন গুলোকে নিজের দিকে আকর্ষণ করে, এই ধর্মকে বলা হয় তৈতিনাত্মতা। তৈতিনাত্মতা একটা পর্যায়বৃত্ত ধর্ম। কারণ কি? কারণ হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, আমরা একটু আগে দেখছি ইলেকট্রন আসক্তি, একই পর্যায়ে বাম থেকে ডানে আপনি যত যাচ্ছেন দূরত্বটা কমে যাচ্ছে, ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যাচ্ছে। সেই রিজনে তৈতিনাত্মকতাও হয়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যেহেতু আকারটা ছোট হয়ে যায়, ইলেকট্রন তাদের অ্যাট্রাকশনটা বাড়ে, আসক্তিটা বাড়ে, তাই ইলেকট্রনগুলোকে টেনে আনার চেষ্টা করে। তাই একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তৈতিনাত্মতা বৃদ্ধি পায়। সেই ওয়েতে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে যেহেতু আমাদের একটা শেল নাম্বার অ্যাড হচ্ছে, ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের প্রতি আসক্তিটাও কমে, অর্থাৎ তৈতিনাত্মতাও কমে যায়। তাহলে বলে দিই তৈতিনাত্মতা, একই গ্রুপ বাম হতে ডান, তৈতিনাত্মতা বাড়ে, আমরা দেখছি। কথা বাড়ে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখে আসছি একই পর্যায়ে গ্রুপ লিখলাম কেন? একই পর্যায়ে লিখে দিচ্ছি। একটা পর্যায়ে যে কাহিনীটা হয় একই গ্রুপে উল্টা কাহিনীটা হয়। তাহলে এখানে আমরা বলতে পারি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে তৈতিনাত্মকতা কমে। তৈতিনাত্মকতা এবং পারমাণবিক আকার হচ্ছে ভালো জিনিস, এগুলো আমাদের কোনো এক্সেপশন নাই। এক্সেপশন আসে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। সেগুলো যাওয়ার আগে দুইটা ছোট টপিক আমরা শেষ করে ফেলি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। খুব সিম্পল দুইটা টপিক, 2-3 লাইনের টপিক, মন দিয়ে শুনবেন। যাবো ছোটবেলায় আমরা পড়ে আসছি, যে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সে ধাতু, যে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সে অধাতু। অধাতু ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে, ধাতু ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে না। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখছি? আয়নীকরণ শক্তিটা হচ্ছে কে কত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে সেটার পরিমাপ। ইলেকট্রন আসক্তি হচ্ছে কে কত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে সেটার পরিমাপ। আমরা দেখছি একই পর্যায়ে বাম থেকে ডানে যাইতে থাকে ইলেকট্রন আসক্তিটা বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করাটা কঠিন হয়। একই গ্রুপে বাম থেকে ডানে যেতে থাকলে ইলেকট্রন ত্যাগ করাটা কঠিন হয় এবং ইলেকট্রন গ্রহণ করাটা সহজ হয়। ইলেকট্রন ত্যাগ করা কঠিন আর ইলেকট্রন গ্রহণ করা সহজ, এই জিনিসটা কার ধর্ম? অধাতুক ধর্ম। তাহলে আমরা বলতে পারি একই গ্রুপে বাম থেকে ডানে যেতে থাকলে যেহেতু ইলেকট্রন ত্যাগ করা কঠিন কিন্তু গ্রহণ করা সোজা হয়, তাই অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অধাতব ধর্ম বৃদ্ধি পাওয়া মানে কি? ধাতব ধর্ম কমে যাওয়া। বুঝতেছি আশা করি আমরা। সেম প্রসেসে একই গ্রুপে উপর থেকে নিচে যেতে থাকলে আমরা এতক্ষণ পর্যন্ত দেখছি যেহেতু নিউক্লিয়াসের সাথে শেষ ইলেকট্রনের দূরত্বটা বাড়ে এবং তাদের মধ্যে আকর্ষণ বলটাও কমে, একই গ্রুপে উপর থেকে নিচে যাইতে থাকলে যেহেতু আকর্ষণ বলটা কম হয়
ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সহজ হয়, রাইট? ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ মানে কার ধর্ম? ধাতুর ধর্ম। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার ফলে যেহেতু আকারটা বৃদ্ধি পায়, সেই কারণে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সহজ হয়, সুতরাং ধাতুর ধর্ম বৃদ্ধি পায় এবং অধাতুর ধর্মটা কমে যায়। এই কথাগুলো আর লিখে দিলাম না, আশা করি বুঝছি। এবার একটা সারণী করে দিই আমরা। সারণী করার পর আমরা এক্সেপশন গুলো নিয়ে আলোচনা করবো। সবগুলোর মধ্যে কিন্তু আমরা বেসিক কয়েকটা কথা দেখছি। একই গ্রুপের বাম থেকে ডানে গেলে কোথাও বাড়তেছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কোথাও বাড়তেছে, কোথাও কমতেছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কোথাও বাড়তেছে, কোথাও কমতেছে, ওগুলাকে আমরা সাজাবো সুন্দর করে। আচ্ছা, আমরা এতক্ষণ মোলের পর্যায়বৃত্ত ধর্মগুলোর ডিটেলস আলোচনা দেখলাম এবং আমরা দেখছি প্রতিটা ধর্মের বাম থেকে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কিছু একটা আইদায় বাড়ে অথবা কমে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আইদায় বাড়ে অথবা কমে। আমরা এখন একটা ছক করে রাখবো যেন আমরা এক্সামের আগে ইজিলি রিভিশন দিতে পারি। এই যে ছকের মধ্যে যা যা লিখবো সবগুলা মূল এটা ফলো করবে, জাস্ট 2-3টা এক্সেপশন ছাড়া। পারণিক আকার একই পর্যায়ে বাম থেকে ডানে বাড়ে না কমে? আমরা জানি হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে কমে, কারণ কি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় এবং হচ্ছে আকর্ষণ বলটা বেড়ে যায়, দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রনগুলো থাকে, তাই আকারটা কমে যায়। একই পর্যায়ে বাম থেকে ডানে কমে। এবং আমরা দেখছি একই পর্যায়ে বাম থেকে ডানে যেটা হয় একই গ্রুপে উপর থেকে নিচে, তার এক্স্যাক্টলি উল্টাটা হয়। একই গ্রুপের উপর থেকে নিচে কি হবে? তাহলে বাড়বে। বুঝতেছি আশা করি আমরা। তাহলে ডিটেলস আলোচনা করেছি, এখন আর ওইভাবে আলোচনা করতেছি না। আয়নীকরণ শক্তি একই পর্যায়ে বাম থেকে ডানে বাড়ে না কমে? আমরা দেখছি যেহেতু ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে বাম থেকে ডানে যেতে থাকে, তার কারণ হচ্ছে ইলেকট্রন সরানোটা কঠিন হয়, শক্তির পরিমাণটা বেশি লাগে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, দ্যাটস ওয়াই একই পর্যায়ে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে একই গ্রুপে কি হবে? উল্টাটা হবে, কমে। ইলেকট্রন আসক্তির জন্য আমরা দেখছিলাম সেম কেস, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে। তো এই ঋণাত্মকতা সেম কেসটাই দেখায়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়বে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমবে। দেন হচ্ছে ধাতব ধর্ম। আমরা দেখছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন ত্যাগ করাটা কঠিন হয় বাট গ্রহণ করাটা সোজা হয়, অর্থাৎ ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। ধাতব ধর্মে একই পর্যায়ে বাম থেকে ডানে কমে, অধাতবটা বাড়ে যেহেতু ইলেকট্রন গ্রহণ করাটা সোজা হয়। গ্রুপের ক্ষেত্রে কি হবে? উল্টাটা হবে, এক্ষেত্রে হবে বাড়বে, এক্ষেত্রে কম। এই ছকটা অবশ্যই নোট করে রাখবেন সুন্দর করে, এটা পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাবেন। ওই যে বললাম পরীক্ষার আগে এই চ্যাপ্টারে কিছু পড়তে না পারলেও অন্তত মূলে পর্যায়বৃত্ত ধর্মসমূহ পড়বেন। ধর্মের মধ্যে কি পড়বেন সব তো বুঝছেন, এখন পরীক্ষা আগে এটা রিভিশন দিবেন। ফার্স্ট অফ অল 3টা এক্সেপশন নিয়ে আলোচনা করবো এখন, ওই এক্সেপশনগুলো রিভিশন দিবেন, পরীক্ষা অবশ্যই